আপনারা যারা জব নিয়ে অস্ট্রেলিয়া যেতে চান বা সপরিবারে অস্ট্রেলিয়াতে সেটেল হতে চান, তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেন যে কিভাবে আমি যেতে পারবো, কিভাবে কোন পন্থায় বিভিন্ন এজেন্সির কাছে বিভিন্ন সময় ছুটাছুটি করেন। আর অস্ট্রেলিয়ার জব ভিসা বা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা মাইগ্রেশনটা যেহেতু এত সহজ না বা সবাই এলিজিবল না, দ্যাটস ওয়াই যে কোনো জায়গায় আপনারা প্রপারলি ট্রাই করার পরে অনেক লম্বা সময় ধৈর্য ধরে আপনাকে চেষ্টা করতে হবে বা সঠিকভাবে আপনি যদি আবেদন করেন অনেক প্রিপারেশনের ব্যাপার আছে। তাই আপনাদের যদি কেউ খুব সহজেই অস্ট্রেলিয়ার ভিসা বা অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার কোনো প্রপোজাল দেয়, তাহলে আপনারা কিন্তু হুমড়ি খেয়ে পড়েন অনেক এজেন্সির কাছে, ইভেন অনেক লাখ লাখ টাকা লেনদেন করে ফেলেন কোনো রকম কোনো যাচাই বাছাই করা ছাড়াই। অস্ট্রেলিয়াতে বিভিন্ন ক্যাটাগরির ভিসা আছে, এমন অনেক ক্যাটাগরির ভিসা আছে যেটা অনলাইনে আবেদন করলে নির্দিষ্ট কিছু ইনফরমেশন দিয়ে শুধু সাবমিট করলে ভিসাটা অ্যাপ্রুভ হয়ে চলে আসবে। কিন্তু ওই ভিসার জন্য আপনি এলিজিবল কিনা সেটা কিন্তু বুঝতে হবে। বিভিন্ন কান্ট্রি ওয়াইজ বা বিভিন্ন প্রফেশন ওয়াইজ আলাদা আলাদা কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে। এরকমই একটা ভিসা নিয়ে আমার সামনে উপস্থিত হয়েছে আমাদের একজন ফলোয়ার, যে একটা ভিসা নিয়ে আসছে এবং উনি জানতে চাচ্ছে যে এই ভিসাটা কি আমার সঠিক কিনা, এই ভিসা দিয়ে আমি আদৌ কি অস্ট্রেলিয়া যেতে পারবো কিনা বা আমি অস্ট্রেলিয়াতে সেটেল হতে পারবো কিনা। তো চলুন আগে ওনার মুখ থেকে শুনি যে উনি কিভাবে এই ভিসাটা পেল, এরপর আমি আপনাদেরকে দেখাবো যে এই ভিসাটা কি আসল কি নকল, বা আসল হলেও আপনি কি এই ভিসা দিয়ে যেতে পারবেন কিনা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। আচ্ছা, আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা। আচ্ছা, আমার মূলত এই যে আপনি ভিসার জন্য আমার সাথে কেন দেখা করলেন বা আমাকে কিভাবে আপনি খোঁজ পেলেন? আমি স্যার অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরে আপনাকে ফলো করি ইউটিউবে, এবং সেখান থেকে আমার আপনার প্রতি অনেকটা আস্থাশীল মনে করি নিজেকে। একটা আস্থার জায়গা তৈরি হয়েছে, দ্যাটস ওয়াই আপনি এই ভিসাটা পেয়ে মনে করেছেন যে একটু আমার সাথে। হ্যাঁ, এটা আসলে ফেক কিনা, আসলে এটা দিয়ে আমরা যেতে পারবে কিনা আদৌ, এটার জন্য আমি আপনার সাথে মিট করার জন্য আসছি, যে এই জিনিসটা দেখাবো। ওকে, এখন আমাকে একটু আপনার মানে শুরুটা বলবেন যে কিভাবে আপনি এই ভিসাটা কোনো এজেন্সি বা কোনো মাধ্যম আর কি, মাধ্যমে তো অবশ্যই নিয়েছেন। হ্যাঁ, জি, জি। তো যেটা বলে আমাদের দেশে এটা কমন একটা যে দালালের মাধ্যমে জি, দালালের নিয়েছি। ওকে, একটা দালালের মাধ্যমে নিয়েছেন। তো এখন নিলেন যে ওনারা কিভাবে আপনাকে এই প্রস্তাবটা দিয়েছে? উনি সর্বপ্রথম অন্য ইউরোপের জন্য আপনার গ্রিসের জন্য ডকুমেন্টসটা নেয়। আচ্ছা, নেওয়ার পরে ৩ মাস পরে, তখন যখন মানে এক্সপায়ার হয়ে গেল ৩ মাস, তখন উনি বলছে যে সরি, আমি এটা ট্রাই করলাম, এটা আগে হলো না। বলে নেই স্পেসিফিক কোনো ব্যক্তিকে বা কোনো এজেন্সিকে আঘাত করা আমার লক্ষ্য না, যাতে আমার ভিউয়ার্সরা সবাই সচেতন থাকে বা সবাই ওনার মতো আমার কাছে আসতে পারবে না, বা অনেকেই দূর দূরান্তে অনেক প্রত্যন্ত অঞ্চলে বসে আমাদের চ্যানেলগুলো ফলো করে, দ্যাটস ওয়াই চাই যে আমার এখানে না আসলেও তারা যাতে রিয়েল ইনফরমেশনটা বুঝে বা তারাই যাতে বুঝে যে আমি এই ধরনের কোনো লেনদেন করার আগে কোন সাবধানতা বা সতর্কতাগুলো অবলম্বন করব। জি, হ্যাঁ, এখন তারপরে যখন ওনাদের ৩ মাসের অতিক্রম হয়ে গেল, এক্সপায়ার হয়ে গেল, উনি তখন আমাকে বলছে যে ভাই, আমি এটা নিয়েছিলাম, তো আমি এখানে এটা আদৌ হয়নি, বন্ধ হয়ে গেছে। গ্রিসের না, কাছে হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। তখন আমার মানে যেহেতু আমার এই বোনের ছেলেটা, আমার ভাই না, এই যে ছেলেটা সজল, মাহমুদুল হাসান সজল ওর নাম। আচ্ছা, এখন ও তো সবসময় এখানে ঢাকাতে আসে না, বা যাতায়াত ওর অতটা জানাশোনা নেই। হুম, ও আমাকে অনেকদিন ধরে ইয়ে করছে, আমি ইউরোপ যাবো, অন্য জায়গায় যাবো, নর্মাল কোনো কান্ট্রিতে তার যাওয়ার আমাদের কোনো ইচ্ছে না, কিউরিওসিটি নেই। আচ্ছা, যার কারণে আমি দেখি যে আসলে আমার আত্মীয়ের ভিতরে বা জানাশোনার মধ্যে যদি ওরকম কোনো লোক থাকে, তো আমি চেষ্টা করি, দেখি না। আমিও তো একটু মানে উদ্বিগ্ন হয়ে গেছি। আচ্ছা, তারপরে ওনাকে আমি ফলো করলাম, যে ভাই এই ব্যাপার, আপনি তো আপনার নিজের ভাইয়ের জন্য ডকুমেন্টস দিতেছেন, তা অ্যাকচুয়ালি আমার এই ভাই না, যদি পারেন আমাকে একটু উপকার করতে পারেন, যদি দেখেন, আমি চেষ্টা করি, তবে আমার জন্য ক্ষতি না হয়, আচ্ছা, এইটুকু আমি ওনার কাছে বলছিলাম। লাস্ট পর্যায়ে উনি পারে নাই ওটা। লাস্টে আমার দুলা ভাই ছিল, ওনার সাথে বলছে যে অস্ট্রেলিয়ার একটা অপশন আছে, এটা দিলেই আমি অন্য লোকের ভিসা একটা মানে করছি, এখন যদি মানে আমি এখানে সাবমিশন করি, রিপ্লেস করি, তা আমার অল্প ১ মাসের ভিতরে আমি ভিসাটা দিতে পারবো, আমি ১ মাসের মধ্যে কমপ্লিট করে দেবো। এবার তারপরে উনি টাকা কি আপনি এর
এর Okay, আগে fine, আগে এটা বললো। এর আগে আপনাদের ঠিক কাছ আছে। থেকে 2 লক্ষ টাকা দিচ্ছি উনি। ওই যে গ্রিসের জন্য। জি। আচ্ছা তারপরে 2টা ডকুমেন্টস আমার কাছে, 2টা পাসপোর্ট এবং আপনার এই যে আমার মানে পাসপোর্ট নিয়ে নেয়, প্লাস এগুলো নেওয়ার পরে উনি বলছে আমাকে হঠাৎ করে যে আমাকে ঢাকা আসতে হবে, যে Biometric। বিএসএফ গ্লোবাল ওখানে Biometric মানে ইয়ে দিতে হবে, ওখানে আসতে হবে। তারপরে বললো যে ওটা আসার যদি ডেট পরে ভিসার কোনো ইয়ে পাই, আমি ডেট পাই, তখন 1 লক্ষ টাকা দেওয়া লাগবে, আরো 1 লক্ষ টাকা দেওয়া লাগবে। বিএফএস এর ডেট পেলে। হ্যাঁ হ্যাঁ। তো তখন উনি ওই ডেট পাওয়ার পরে ওই ডকুমেন্টসটা আমাকে দিয়েছে, দেওয়ার পরে আমাদুল্লাহ ভাইকে বলছি যে ভাই এই বলতে চাচ্ছে, এখন বলি আপনি তো ওনার সঙ্গে বলছেন যে ও যদি পারে তাহলে এটা থাক। আমি কিন্তু ওনাকে বলছিলাম যে এই পর্যন্ত এনাফ থাক, যদি না হয় আমি এটা আর বাড়াতে চাই না। মানে গ্রিসের। হ্যাঁ, ওই পর্যন্তই আমার জন্য অফ থাক। এখন উনি তো এইসব জায়গায় কখনো আসে নাই ঢাকাতে বা এই বিষয়ে, কিন্তু আমি যেহেতু এটার ভিতরে ইনভলভ হয়ে গেছি, আমার জন্য জায়গা থেকে আমি নিজেও মানসিকভাবে খুব একটা সুস্থ না। আমি মালয়েশিয়া তো অনেক টাকা পয়সা ব্যাপার আমার লেনদেন হয়ে গেল। এরপরে আমি এই যে কোভিড-19 চলে আসি দেশে। তো যাই হোক, আমি আমার ভাইনার বিষয়টা আমি ডিল করছিলাম, বিধায় আমার আত্মীয় মনে করি এটা। এখন শেষ বেশ উনি গত এই যে এখানে ডেট দিয়েছে দেখেন, হলিপুর আমার কাছে বলছে ভাই আপনার টাকা ম্যানেজ করতে গেলে 50% সেকেন্ড ডিসেম্বর উনি ধরেন এখন ওনার 14 লক্ষ টাকা দিতে হবে টোটাল 14 লক্ষ টাকা। এবার ওখান থেকে 50% এখনই পে করতে হবে, আর বাদ বাকি আপনার ফ্লাইটের সময় 50% ধরেন 7 লক্ষ টাকা দেওয়া লাগবে আপনার সময়। আচ্ছা সেখানে আমার দেওয়া ছিল ধরেন 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা উনি আরো দাবি করতেছে। আচ্ছা সেক্ষেত্রে আমি বললাম কি, এই টাকাটা যখন আমি লেনদেন করব, তখন আমার একটু এর আগে যখন এটা হয় নাই, আমিও আমার মনের মধ্যে কনফিউশন হচ্ছে, আমি এটা আগে একটু চেক করবো। ওনাকে বলছি ভাই যে আমাকে 2-3 অন্তত কয়েকটা দিন সময় দিতে হবে, 2 দিন কম করি, আমি জিনিসটা একটু চেক দেবো, দেওয়ার পরে প্রয়োজনে আপনি মনে করবেন তখন আমি এটার সিদ্ধান্তটা দেবো, কারণ আমি তো টাকাটা আপনার কাছে দিলি তো আমি ইচ্ছে মতো না, এটা আমি আর করতে পারবো না। তারপরে উনি এই দীর্ঘ 1 সপ্তাহ হয়ে গেল আমাকে বলছে ভাই আপনিও দিন আসেন ঢাকাতে। আমি একটা চিটাগাং আছি, আমার 3 দিন সময় দেন। এবার ওই 4 দিন পরে যখন ওনাকে নক করছি, উনি বলছে যে না তুমি 25 তারিখের পরে আসো, 24 তারিখের পরে আসো। এইবার 25 তারিখের পরে আসো বলি, এইবার 25 তারিখের পরের থেকে উনি আর ফোন ধরতেছে না, মানে ফোনটা একবার নেটের লাইনটাই এগুলি 2-1টা মেসেজ আমাকে দিয়েছে, ওখানে আছে সবকিছু ডকুমেন্টস, ভয়েস মেসেজ দিয়েছে। পরে ওনাকে এই 1 সপ্তাহ যাবত কোনো ডকুমেন্ট আমি ওনাকে পাচ্ছি না, উনি কোনো আমাকে মানে কোনো যোগাযোগ দিচ্ছে না আমাকে। আচ্ছা আমি ডিসকানেক্ট হয়ে গেছে। আমি এখন এনারা আমার উপর চাপ দিচ্ছে যে কি হইলো, কি আমি কি করবো এই করবো। তখন আমি ভাবছি যে যে কোনো ভাবে আমাকে ওখানে যেতে হবে। আজকে ওখান থেকে আমরা আসছি, ওনার শেষ বেশ ওনার বাসায় গেছি, আমি ওনার বাসায় চিনি। গেছি, কথা বলছে যে ভাই ছিল, বলছে না আমি ভিসা দিছি, ভিসা আমার মানে এক্স্যাক্টলি ভিসা কোনো রকম সমস্যা নাই, ভিসা আমি দিছি, আপনারা চেক করি দেখবেন বলেছি না, এখানে এখন হোল্ডে আছে। আমার মানে নিজের ভাইও যেতে চাইছিল, কারণ আমাকে আপনার ভাই তো আগে ফ্লাইট হওয়ার কথা, তাহলে কি হয়েছে, বলে সেগুলো হোল্ডে আছে। এই বর্তমান যে এই মানে নিউ ইয়ারের উপলক্ষে এর জন্য এটা ছুটি পড়ে গেছে, এটা আমি একটু মানে এই জন্য আরো আগামী মাসের 10 তারিখ পর্যন্ত সময় লাগতে পারে। তো মূলত পেমেন্ট যে চাইছিল আর কিছু বলছে না, আমি বলছি আমি এটা ডকুমেন্টে চেক করবো। আচ্ছা তারপরে আমার এখানে আসা, ওনাকে নিয়ে আসতে চাইছিলাম কিন্তু আসেনি। ওকে, হয়তো বা এরকম হতে পারে যে উনিও অন্য কোনো কারোর সাথে এঙ্গেজ, উনিও এই ব্যাপারটা জানে না, উনিও আরেক দালালের ওনাকে খপ্পরে হয়তো পড়েছে, এরকম হতে পারে। আমি আপনার এই কথা অনুযায়ী যতটুকু বুঝতেছি, দুইভাবে চেক করা যায় অস্ট্রেলিয়ার ভিসাটা। এক হচ্ছে এই যে অস্ট্রেলিয়ার যেই সাইট আছে, গভর্নমেন্ট সাইট ভিভো, এই ভিভোতে গিয়ে আপনার গ্র্যান্ড নাম্বার, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার ডেট অফ বার্থ এগুলো দিয়ে চেক করা যায়। আর দুই হচ্ছে অস্ট্রেলিয়ার যে কোনো ভিসা করতে গেলেই একটা ইমি অ্যাকাউন্ট খুলতে হয়, একটা ইমি অ্যাকাউন্ট খুলেই এই সব ডকুমেন্টগুলো সাবমিট করতে হয়। তো ইমি অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড যদি আপনাকে দেয় তাহলেও এটা বোঝা যায়। এই অনলাইনে ওদের গভর্নমেন্টের যে সাইট, সেখানের থেকে ওই ইমি অ্যাকাউন্টটা পাইলে অনেক অথেন্টিক, কিন্তু এই ইমি অ্যাকাউন্টটা অনেক ক্ষেত্রেই দেয় না যে কোনো এজেন্সি, কারণ মানে তাদের হাতে আর কিছু থাকে না। ওটা যদি চায় তাহলে মানে সবকিছুই আপনার হাতে চলে আসবে। সেটা ভালো কথা, সেটা না দিতে পারে, কিন্তু এই সাবক্লাসটা ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে। আর হচ্ছে এই ভিভোতে আপনার ভিসাটা অ্যাভেলেবেল থাকতে হবে।
তো দেখি আমরা ভিভোতে ভিসাটা অ্যাভেলেবল আছে কিনা। ফাউন্ড মোর দেন ওয়ান ইলেকট্রনিক রেকর্ড, একাধিক ইলেকট্রনিক রেকর্ড পেয়েছে তারা, দ্যাটস ওয়াই তারা এই জায়গায় কনফিউজ, তারা তাদেরকে মেসেজ দিতে বলছে বোঝানোর জন্য এই ভিসাটা কি, কোনটা আসল বা কোনটা নকল এরকম। তো তার মানে তারা মানে কয়েকটা এন্ট্রি দিয়েছে এই সেম গ্রান্ড নাম্বার দিয়ে বা সেম নাম দিয়ে, ওই ইমি অ্যাকাউন্ট খোলা আছে হয়তো একাধিক। তো এরপরে আসি যে এই যে 988 যে সাব ক্লাস ভিসার যে ক্যাটাগরিটা, এই ভিসার এলিজিবিলিটিটা কি এইটা একটু দেখেন তাহলে আপনারা বুঝবেন। এই যে এটা হচ্ছে গভর্নমেন্টের ওয়েবসাইট, মেরিটাইম ক্রু ভিসা বলতেছে যে ইউ মাস্ট বি আউটসাইড অস্ট্রেলিয়া হোয়েন ইউ অ্যাপ্লাই, যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই আউটসাইড অস্ট্রেলিয়া থাকতে হবে। হ্যাঁ, কমপ্লাই উইথ অস্ট্রেলিয়ান হেলথ অ্যান্ড কোয়ারেন্টাইন রিকোয়ারমেন্ট, এটা বুঝলাম, এটা আপনার স্বাস্থ্যগত পরীক্ষা। তারপর বি এ ক্রিউ মেম্বার অর হ্যাভ এ কারেন্ট অফার টু বি এ ক্রু মেম্বার, মানে অবশ্যই আপনার একটা শিপে চাকরি থাকতে হবে অথবা চাকরির জন্য আপনি একটা অফার পেয়েছেন, এরকম একটা অফার থাকতে হবে। উইথ দিস ভিসা ইউ ক্যান, এই ভিসা দিয়ে আপনি কি করতে পারবেন, এটা অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দেওয়া আছে, দেখেন। অ্যারাইভ অ্যান্ড ডিপার্ট অস্ট্রেলিয়া বাই সি অ্যাজ এ ক্রিউ মেম্বার অফ এমসিবি এলিজিবল শিপ, আপনি অস্ট্রেলিয়াতে ঢুকতে পারবেন এবং বেরোতে পারবেন, কিন্তু কি হিসাবে, ক্রু মেম্বার হিসাবে। Stay in Australia as long as you're signed on as a crew member of MCB eligible ship, যতদিন শিপের সাথে সাইন আছে এগ্রিমেন্ট ততদিন আপনি ওখানে থাকতে পারবেন। সাইন অফ your ship to join another MCB eligible ship or leave Australia, অন্য কোনো ওই কোম্পানির সাথে শেষ হলে অন্য কোনো কোম্পানির সাথে আপনার সাইন করতে হবে বা জব পাইতে হবে, অথবা অস্ট্রেলিয়া থেকে আপনার বের হয়ে যেতে হবে সমুদ্রের মাধ্যমে কোনো শিপে গিয়ে। If you want to fly to Australia, you will need to hold another valid visa. যদি আপনি কোনো প্লেনে যেতে চান তাহলে এই ভিসা দিয়ে যেতে পারবেন না, আপনার অন্য কোনো ভ্যালিড ভিসা অবশ্যই থাকবে। ওকে স্যার, আর একটা মিনিট কথা বলতে চাই। উনি অবশেষে আমার আসার আগে এখানে ছিলাম, কিন্তু ওনার ওখানে এটা ক্লিয়ার, এটা একদম আপনি চাইলে এই ছবিটা নিতে পারেন। উনি বলছে অস্ট্রেলিয়ান এম্বাসিতে চ্যালেঞ্জ করছে। আমি ধরে নিলাম ভিসাটা জেনুইন, আমি তো সেই ইয়াতে যাচ্ছি না ভিসার ওইখানে, এরা কনফিউজড, কয়েকটা এন্ট্রি দেওয়া হয়েছে, বললো যে মোর দেন ওয়ান ইলেকট্রনিক এন্ট্রি। আমি তো এটা মেনে নিলাম, ধরলাম যে ভিসাটা এটা জেনুইন, ভিসাটা ওকে, কন্ডিশনের সাথে তারপরেও তো আপনি ফ্লাই করতে পারবেন। আমাকে যারা রেগুলার ফলো করে, আমি লাস্ট 2টা ভিডিওতে আমি এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি, তারপরেও যখন আবার এই ইস্যুটা নিয়ে কেউ আসে আমি ফ্রাস্ট্রেটেড হই। তো এই একটা ক্যাটাগরি আছে, আর ওয়ার্কিং হলিডে আরেকটা ক্যাটাগরি আছে। এই 2টা ক্যাটাগরিতে হিউজ মানুষকে মিসগাইড করা হচ্ছে। ওয়ার্কিং হলিডে ক্যাটাগরিটা, সেটাও যদি জাস্ট খালি আপনাকে অন্য দেশের একটা সিটিজেন বা পাসপোর্ট হোল্ডার দেখিয়ে অ্যাপ্লাই করে তাহলে ওই ভিসাটা এরকম অ্যাপ্রুভ হয়ে যায়, গ্রান্ট হয়ে যায়, কিন্তু যখনই আপনি বাংলাদেশের সিটিজেন আপনি ফ্লাই করতে পারবেন না। এরকম ক্ষেত্রেও অনেকে টাকা পয়সা দিয়ে মিসগাইড হয়। তো এই কারণে আমি বলবো যে আপনারা যারাই অস্ট্রেলিয়া যেতে চান বা অস্ট্রেলিয়ায় ভিসার জন্য আবেদন করতে চান, বিভিন্ন এজেন্সির কাছে যাচ্ছেন, তারা একটু জেনে বুঝে নেবেন যে আপনার কোন সাব ক্লাসে আপনাকে ভিসাটা দিবে, ওই সাব ক্লাসের জন্য আপনি কি আসলে এলিজিবল কিনা, পারফেক্ট কিনা। জি, একটু অনলাইনে সার্চ দিলে বা আমার এই সংক্রান্ত হিউজ ভিডিও আছে, ভিডিওগুলো দেখবেন, দেখে ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও এখন তো কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস পেতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন বা আমাদের ইউটিউব ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের